আমাদের কিন্তু ডোমেস্টিক ডিমান্ড অফ ইলেকট্রিসিটি প্রায় 57%, আর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড মাত্র 27%। তাহলে আমরা দিনে 2-3 হাজার মেগাওয়াট সোলার করতে পারি, আরও 2-3 হাজার মেগাওয়াট সোলার আমরা দিনে করে আমরা এটাকে ব্যাটারিতে স্টোর করে ওই সময় ব্যবহার করতে পারি। আদানির সাথে এই চুক্তিটা নিয়ে আপনার স্যার অবজারভেশন কি? এইখানে একটা শুভঙ্করের ফাঁক আছে, বড় ফাঁক। গ্যাস দিয়ে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, এখানে কি আমাদের পরিকল্পনায় কোনো ধরনের আসলে আপনি কোনো গলদ দেখেন? অ্যাবসলিউটলি। সরকার কেন ইনক্রিজডের কথা বললো এই গ্যাসের দাম? একটা হচ্ছে যে একটা IMF এর চাপ আছে, 75 টাকা ইউনিট। এটা কি আমাদের ইন্ডাস্ট্রিগুলোর জন্য সেটা ভায়াবল হবে? আমরা যেগুলোকে এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বলি, এরা হয়তো সার্ভাইভ করতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে নতুন ইন্ডাস্ট্রি তো হচ্ছে না। শিল্প কলকারখানার তাদের কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত? ভুলে যেতে হবে যে এনার্জি ক্যান বি চিপ অর ইজ চিপ। গ্যাসের ব্যাপারে যেটা করতে হবে, আমাদের চোখ বন্ধ করে এক্সপ্লোরেশন করে যেতে হবে। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস TBS ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর ইজাজ হোসেন, বুয়েটের ফর্মার ডিন এবং বাংলাদেশে যে জ্বালানি এবং পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে ডক্টর ইজাজ হোসেনের দেশে এবং দেশের বাইরে যথেষ্ট খ্যাতি রয়েছে এবং বাংলাদেশে বিজনেস অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিজ, সেগুলো নিয়েও স্যারের কাজ করার অভিজ্ঞতা আছে। সো দর্শক, অলরেডি আমরা কিন্তু আসলে গরমের সিজনে পড়েছি, রোজা চলছে। সো সামনে আসলে কি হবে বিদ্যুৎ পরিস্থিতি বা জ্বালানি পরিস্থিতি, তো সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের আসলে অর্থনীতিতে দর্শক আসলে ইকোনমির তো আসলে ড্রাইভার কিন্তু এনার্জি। অনেকে ইন্ডাস্ট্রি করছে, শত কোটি টাকা ইনভেস্ট করছে, কিন্তু আসলে গ্যাস বা বিদ্যুতের যদি সাপ্লাইটা না পায় তো সেটা কিন্তু আসলে সেটা তখন একটা বার্ডেন হয়ে যায়, যেটা হতে পারতো যে 5,000 লোকের কর্মসংস্থান, দেশের রেভিনিউ বাড়তে পারতো, এক্সপোর্ট বাড়তে পারতো। সো এনার্জিটা এরকম ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি খুবই একটা নেসেসিটি জিনিস, এবং প্রথম যে তাদের আসলে এই জিনিসটা দরকার হয় এবং আসলে একটা প্রেডিক্টেবিলিটিও দরকার হয় যে সামনে কি আসবে। বিকজ লোকজন ইন্ডাস্ট্রি তো করে, সেটা তো আসলে 2 বছর 5 বছরের জন্য না, এটার একটা লং টার্ম তাদের প্ল্যান থাকে বিজনেসের। সো দর্শক, এটা এতটাই গুরুত্বপূর্ণ, তো আমরা পেয়েছি স্যারকে আজকে স্টুডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আপনাকে স্বাগতম TBS স্টুডিওতে। থ্যাংকস স্যার, আপনি খুব ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন, এই জন্য রিয়েলি উই আর গ্রেটফুল টু ইউ। তো স্যার, যেটা বলছিলাম যে অলরেডি গরম শুরু হয়েছে, সো এনার্জি, গ্যাস বা বিদ্যুৎ নিয়ে তো অনেক ধরনের আলোচনা হয়। তো এই যে ইমিডিয়েট সিচুয়েশনটা কেমন দেখছেন আপনি? আজকে পর্যন্ত আমরা যদি দেখি যে মোটামুটি ওয়েদারটা, হ্যাঁ, একটা গরমটা সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু আজকের থেকেই বেড়ে গেছে এবং কালকে বাড়বে। এবং BBC যেটা দেখলাম আমি, এবং তার পরের দিন 40 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার একটা সম্ভাবনা আছে ঢাকা এবং আশেপাশে এলাকায়। তো সেই দিন রিয়েল টেস্ট হবে যে আমরা কোথায় আছি। আমরা যেটা দেখেছি গতকাল পর্যন্ত আমরা মোটামুটি ম্যানেজেবল। সরকার যে কথাটা বলেছে যে তারা একটা সার্টেন অ্যামাউন্ট বিদ্যুৎ প্রডিউস করে সিচুয়েশনটা ম্যানেজ করবে। একটা জিনিস তারা করছে, সেটা হচ্ছে তারা এই গ্রিডের বিদ্যুৎ জেনারেশনটাকে প্রায়োরিটি দিচ্ছে। আচ্ছা, তা আমরা কিন্তু সেখান থেকে আমরা এটা বিশ্লেষণ করছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না এই মুহূর্তে। হ্যাঁ, তাদেরকে দিচ্ছে, কিন্তু তাদেরকে কতখানি দিতে পারবে আরেকটু কিছুদিন পরে, যখন তাদের বিদ্যুৎও বেশি প্রডিউস করতে হবে, সেটাই হবে রিয়েল টেস্ট। এবং গ্যাসটা চলে যাবে বিদ্যুৎ প্রোডাকশনে। অ্যাবসলিউটলি, কারণ ওনারা যতটুকু অন্য জ্বালানি থেকে নিতে পারে তারা নিচ্ছে। তাহলে গ্যাসটাই হচ্ছে যেটা ভাগ হয়ে যায় বিভিন্ন সেক্টরে। জি, হ্যাঁ, কয়লা তারাই ব্যবহার করে, আর ওই ইটভাটা করে, ইটভাটারা তো নিজের সূত্রে ইন্ডিয়া থেকে নিয়ে আসে, কিন্তু ইম্পোর্টেড কয়লাগুলা আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রতে ব্যবহার হয়। সো এই যে সিচুয়েশনটা আছে, এটা এখন পর্যন্ত একটা সহনীয় পর্যায়ে আছে, কিন্তু দেখতে হবে যে এইটা রাখতে পারে কি পারে না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা পেট্রোবাংলা নিজেই বলে, যে আমাদের অ্যাকচুয়াল গ্যাসের চাহিদা যখন সর্বোচ্চ গরম পড়ে তখন প্রায় 4,000
MMCFD, মিলিয়ন কিউবিক ফিট পার ডে, রাইট। এবং আমরা 3,000ও সাপ্লাই করতে পারছি না এখন, আচ্ছা। 3,000ও পারছি না। তাহলে আমরা একদম বিগিনিংয়েই আমাদের 25% ঘাটতি। জি। তো 25% ঘাটতির মধ্যে কিভাবে ম্যানেজ করি? আমরা যেটা দেখেছি বাংলাদেশের ডিমান্ড শীতকালে বেশ ভালো রকম কমে যায়, রাইট। এবং তখন এই ঘাটতিটা ওইভাবে থাকে না, ম্যানেজ করে। কিন্তু সেটা তো 4 মাসের মতো, যেটা রিয়েল আমরা যদি শীত বলি। হ্যাঁ, তারপরে একটু মাঝারি সময় যায়, তারপরে প্রচণ্ড গরম এবং আর্দ্রতা আমরা লক্ষ্য করি। ওই সময় তারা এই বছর প্রেডিকশন করেছে যে সর্বোচ্চ 18,000 মেগাওয়াটে চলে যেতে পারবে, কিন্তু ওনারা প্ল্যান নিচ্ছে আপ টু 16,000 মেগাওয়াট। আমার যেটা ধারণা যে ওনারা 16,000 মেগাওয়াটও ওনারা মেনটেন করতে পারবে না। হ্যাঁ, তখন দেখা যাবে যে 16,000 মেগাওয়াট আর বেশি যদি যেতে চায়, তাহলে ইন্ডাস্ট্রির সাংঘাতিক রকম ক্ষতি হবে, অলরেডি ক্ষতি হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আমি যেটা বললাম, মানে ইন্ডাস্ট্রি ক্ষতি হবে কি গ্যাসের শর্টেজে? গ্যাসের শর্টেজে। আচ্ছা। কারণ আমাদের ইন্ডাস্ট্রি তো একদম এক্সক্লুসিভলি গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট। ওরা অন্য কোনো জ্বালানি, তারা বিদ্যুৎ যারা গ্রিডে থেকে না, ঠিক আছে, অন্য কোনো জ্বালানি ব্যবহার করতে তারা হয় শেখেনি ওর প্রস্তুত না। কারণ আমি একটা জ্বালানি বলি, এলপিজি যেরকম, জি। এলপিজির সমস্যা হচ্ছে একেবারে ইকুইভ্যালেন্ট, সব কিছু করতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে দাম অত্যন্ত বেশি। হ্যাঁ, আচ্ছা। তো কেমন এলপিজি দাম পড়ে স্যার, একটু শেয়ার করা? মানে ধরেন ডাবলের বেশি পড়বে। আচ্ছা। এখন যদি আমি 30 টাকা হচ্ছে না পার মিটার কিউব হ্যাঁ। ইন্ডাস্ট্রিকে দিতে হচ্ছে, তারা যদি এলপিজি দিয়ে ব্যবহার করে এটা ওই 75-এর মতো পড়ে যায়। ঠিক যেই প্রাইসটা সরকার এখন বলেছে নতুন কানেকশনের জন্য কিংবা যারা অতিরিক্ত নিতে চায় তাদের জন্য, যেটা এই 75 টাকা ইউনিট, যে কিছুদিন আগে যে শুনানিটা হলো বা যেটা করলো যে এই ইনক্রিজ ব্যাপারে, এখন সরকার কেন ইনক্রিজের কথা বললো এই গ্যাসের দাম? একটা হচ্ছে যে একটা IMF এর চাপ আছে, তারা সমন্বয় করতে বলেছে যাতে করে কোনো ভর্তুকি না থাকে, এটা হলো মূল বিষয়। আরেকটা হচ্ছে এটা একটা সিগন্যাল ইন্ডাস্ট্রিকে দেওয়া যে দেখো, আমাদের হাতে কিন্তু গ্যাস নাই, আমাদের নিজস্ব গ্যাস আমরা ওইভাবে আহরণ বাড়াতে পারছি না। সো আমরা LNGর উপরে ডিপেন্ডেন্ট, এবং LNGর এইটাই দাম, মানে যেটা দামটা চেয়েছে সব রকম ট্যাক্স ভ্যাট সব কিছু দিয়ে এই 75 টাকাই পড়ে তাদের কাছে, 72 টাকা থেকে 75 টাকা পড়ে। সো এই দামটা তারা ইন্ডাস্ট্রিজদেরকে জানিয়ে দিল, এবং একটা শুনানি হলো। তো সব কিছুর মধ্যে থেকে একটা সিগন্যাল গেল ইন্ডাস্ট্রিকে যে কত সিরিয়াস অবস্থায় আমরা আছি। এটা কি স্যার যদি এরকমেরই হয় যে 75 টাকা ইউনিট, এটা কি আমাদের ইন্ডাস্ট্রিগুলোর জন্য সেটা ভায়াবল হবে, বা ক্যান দে সাস্টেইন এরকম একটা প্রাইসে? এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এবং এই রকমই কথা আমি গত 5 বছর ধরে আমার বিভিন্ন লেখার মধ্যে আমি উঠিয়ে এনেছি। হ্যাঁ, আমি ধরে নিয়েছি যে এরকম একটা পর্যায়ে আমরা আসব। আমি সেখানে যেটা বলেছি যে বাংলাদেশে এই প্রাইসে আমরা যেগুলোকে এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বলি, যারা মানে এনার্জিটাই তাদের একটা কাঁচামাল হিসাবে ধরা হয়। হ্যাঁ, টেক্সটাইল মিল, সিরামিক্স, টেক্সটাইল, সিরামিক্স, স্টিল, রাইট, এরা হয়তো সার্ভাইভ করতে পারবে না এই প্রাইস দিয়ে। একটা হয় যে ইন্টারনাল মার্কেটে তারা যদি ইনক্রিজটা পাস অন করে দিতে পারে, হ্যাঁ, যতখানি আমার এই ইনপুটের দাম বাড়লো ঠিক অতখানি আমি জিনিসের রডের দাম তো বাড়াচ্ছেই, কিন্তু বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় এসেছে তারা মনে করে আর বাড়াতে পারবে না। হ্যাঁ, তো যেই কারণে তারা এখন এই ব্যাপারটা আমাদের উপদেষ্টার কাছে তুলে ধরেছে যে এই প্রাইসে আমরা সার্ভাইভ করতে পারবো না। আর যারা এর থেকে একটু কম এনার্জি ব্যবহার করে তাদের অত্যন্ত কষ্ট হবে, এবং মানে এরা সার্ভাইভই করতে পারবে না, তাদের লাভের বেশিরভাগ অংশ এটা খেয়ে ফেলবে। হ্যাঁ, আর তার নিচে যারা আছে, যেরকম RMG যেটা বলি আমরা, এই যেখানে সেলাই হয় আমাদের গার্মেন্টস যেগুলো, গার্মেন্টসের তো একটা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো এখন বাংলাদেশে হয়েছে। আগে যেগুলো আমরা কাপড়টা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, এখন তো কাপড়গুলো দেশেই হচ্ছে। এই দেশে কাপড় বানানো এটা এনার্জি ইন্টেন্সিভ, আপনি যেটা বলেন টেক্সটাইল, তো এদের এনার্জি অনেক ব্যবহার হয়, তো এদের জন্য তো এইটা একটা বড় ধাক্কা। ট্রু। তো স্যার এই যে আমাদের তো গ্যাসের বড় একটা অংশ যাচ্ছে অলমোস্ট 50% ইফ আই এম নট রং ফর পাওয়ার প্রডিউস, বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের যে ন্যাচারাল গ্যাসের। হ্যাঁ, না মানে 60% যদি আমি ক্যাপটিভ ধরি, আর 43%।
ধরে মানে ইয়েকে দেয়া হয়, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। আচ্ছা, মানে গ্রিডে আমরা 43% গ্যাস দিয়ে দিচ্ছি, আর বাকি 17% আমরা দিচ্ছি হচ্ছে ইন্ডাস্ট্রিকে, ক্যাপটিভ। তো মোট 60%, রাইট, 60%। আমরা তো স্যার, বিদ্যুতের জন্য এই যে ব্যবহার করছি। গ্যাস দিয়ে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, তো এটা কি স্যার এই আমাদের ইন্ডাস্ট্রিকে আমরা সেক্ষেত্রে দিতে পারছি না? এখানে কি আমাদের পরিকল্পনায় কোনো ধরনের আসলে আপনি কোনো গলদ দেখেন যে এই প্ল্যানিংয়ে গেলে তো আসলে সামনে আরো খারাপ হবে, যেটা আমরা দেখছি? অ্যাবসলিউটলি, আপনি যে পয়েন্টটা উঠেছেন এই পয়েন্টটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। এটা আমাদের নীতি নির্ধারক এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকেও এটা অনুধাবন করা উচিত ছিল। তারাও তো দেখতে পাচ্ছে দেশে কি হচ্ছে। এটা তো হঠাৎ 10 বছর ধরে তো এই সিচুয়েশন। যেই দিন থেকে আমরা এলএনজি ইম্পোর্ট করা আরম্ভ করলাম, সেদিন থেকেই তাদের সচেতন হওয়া উচিত ছিল যে আমরা কোন দিকে যাচ্ছি। আপনি দেখেন এখন কিন্তু অনেক হইচই হচ্ছে, আমরা কেন নিজস্ব গ্যাস তুলছি না, ইয়ে করছে, অনেক কথা অনেকে বলছেন। কিন্তু এতদিন তো বলেননি এই যে আমরা যে এই যে 10টা বছর আমরা যে এরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে চলে গেলাম, এই 10টা বছরে আমাদের ডিমান্ডটা বেড়েও গেল। সো এখন যেই বোঝাটা, এই বোঝাটা 2015 থেকে প্রায় ডাবলের মতো হয়ে গেছে আমাদের বোঝাটা। তো এই বোঝাটা আমাদের নামাতে হবে। তো এটা নামাবার দুইটা পথ আছে। একটা পথ হচ্ছে আমাদের নিজস্ব গ্যাসের আহরণ বাড়ানো, বাট এটা তো সময় সাপেক্ষ, অনেক পয়সা দিতে হয়, কারণ রিস্ক ক্যাপিটাল। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমরা যদি আমাদের ডিমান্ডটাকে অন্য জ্বালানিতে আমরা নিয়ে যেতে পারি, আর এনার্জি এফিসিয়েন্সি যেটা বলি আমরা, সেটা তো করতেই হবে। মানে সার্ভিসের জন্য যতটুকু এনার্জি লাগে, যেটা সবচেয়ে বেস্ট টেকনোলজি ব্যবহার করে আমরা ওইভাবেই চলবো। তো এই যে সার্বিক সবগুলা নিয়ে একটা যে আমাদের স্ট্র্যাটেজিক এনার্জি প্ল্যান ফর ইন্ডাস্ট্রি, এটা অনেক আগেই করা উচিত ছিল। আমি এগুলো বলা বলি করছি বিভিন্ন জায়গায়। আমি চাচ্ছি যে তারা যদি এটা অনুধাবন করতে পারে, তাহলে হয়তো কিছু একটা ভালো জায়গায় আসা যেতে পারে। আরেকটা নবায়নযোগ্য বিদ্যুৎ। হ্যাঁ, নবায়নযোগ্য বিদ্যুৎ আনলেও তো আমরা এখান থেকে সরে আসতে পারছি। এবং নবায়নযোগ্য বিদ্যুৎ মানে কি, আমাকে কোনো কিছু, আমি একবার ইনভেস্টমেন্টটা করে দিলে আমার কোনো কিছু ইম্পোর্ট করতে হচ্ছে না। হ্যাঁ, সো আমরা যদি সবগুলা সিরিয়াসলি করি, আমাদের দেশে কিন্তু কোনো কিছু সিরিয়াসলি হয় না, সিরিয়াসলি করি। হ্যাঁ, আমরা বলি অনেক কিছু বলি কিন্তু করি না। সিরিয়াসলি করি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আর যদি না করি, তাহলে আমাদের এখন যে সিচুয়েশনটা আছে, এটা তো কিছুদিন পরে আমরা বুঝবো কত খারাপ সিচুয়েশন। আমি যেটা বললাম এপ্রিল, হ্যাঁ এখনো কালকেই বেড়ে যাবে, কিন্তু এপ্রিলে একদম চূড়ান্ত ইয়েতে আসবো, যেখানে আমাদের হাইয়েস্ট জেনারেশন প্রয়োজন হয় এপ্রিলে। আমরা তখন বুঝবো আমরা কত খারাপ সিচুয়েশনে আছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে নতুন ইন্ডাস্ট্রি তো হচ্ছে না, যারা আছে তারাই সাফার করছে। কেউ পাচ্ছে না এনার্জি কানেকশন, আমরা জানি, সেটার জন্য আসলে প্রোডাকশনেও যেতে পারছে না। অনেকের প্রোডাকশন 40%ও কমে এসেছে, অনেক টেক্সটাইল মিলেরও সেই ধরনের সিচুয়েশনও। তো স্যার, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যেটা বলছিলেন যে এটা একটা রিলিফ দিতে পারতো, তো এখানেও আমরা আসলে আগের সরকারের আমলে অনেক কথা শুনেছি যে তারা টোটালের 10% নিয়ে যাবে বাই 2030, সেগুলো আবার রিভিউ করা। সো আমরা কি স্যার এক্ষেত্রে কি রাইট ট্র্যাকে আছি আপনি মনে করেন, নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে রিনিউয়েবলস নিয়ে প্ল্যানিংয়ে, চিন্তা ভাবনায়? অনেক কিছু করা যায়, কিন্তু সেই করাটা মানে মুখে বললে হবে না, ওই করাটার পিছনে অনেক কিছু সংযোজন করতে হয় জিনিসের সাথে। হ্যাঁ, এবং সেগুলা যদি আমরা ঠিকমতো সিরিয়াসলি না করতে পারি, তাহলে এগুলো যে লিপ সার্ভিস যে কথাটা বলি, সেটাই রয়ে যায়। সো আমাদেরও এখনও আমরা রিনিউয়েবলের ব্যাপারে আমরা লিপ সার্ভিসে রয়ে যাচ্ছি। একটা এক্সাম্পল দিই, আমি বলছি আমি রিনিউয়েবল করব, আমি বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আবার ইনভার্টার, যেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এই রিনিউয়েবল ইয়ে করার জন্য, আমি ইনভার্টারের উপরে 37% ট্যাক্স বসিয়ে দিলাম। কেন? কন্ট্রাডিক্টরি, অ্যাবসলিউটলি। এরকম আরও অনেক জিনিস দেখানো যায়। হ্যাঁ, আরেকটা জিনিস হয় যে এই যে আমাদের যে ইউটিলিটি বলি, যেগুলো যারা এই রিনিউয়েবলের এই যে কানেকশনটা দিবে, এরা কিন্তু সবসময় ওয়ার্ল্ড ওয়াইড এরা কিন্তু খুব কনজারভেটিভ। এরা ওদের নিজস্ব আগে যেভাবে পদ্ধতি চলেছে সেইভাবেই তারা থাকতে চায়। হ্যাঁ, তারা রিনিউয়েবল আনলে তাদের বেশ কিছু কষ্ট বাড়ে, এবং এটা সহজে তারা বাড়াতে চায় না। আই এম নট সেইং যে তারা এটাকে অপোজ করছে, কিন্তু তারা স্বপ্রণোদিত হয়ে রিনিউয়েবল করবে না।
তো সরকারকে এটা মনে রাখতে হবে যে এটা করতে গেলে যারা করতে চায় তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। ইনসেন্টিভ দিতে হবে, এবং যে ওয়ান স্টপ সার্ভিস আমরা অনেক কিছু বলি, এখানেও সেরকম একটা জিনিস দিতে হবে। তবে আমাদের যে ডলারের অবমূল্যায়ন যেটা হয়েছে সেটা একটা বড় ধাক্কা দিয়েছে আমাদেরকে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং দেখেন আজকে এনার্জি প্রাইস আমরা যেটা বলছি, যে বিদেশি থেকে কিনছি, আমাদের ইভেন আমরা বলি আদানির থেকে 14 টাকা, কিন্তু দেখেন 14 টাকা আদানিকে আমরা দিতে পারি, ধিক্কার দিতে পারি, এত এক্সপেন্সিভ কেন? কিন্তু কথা হচ্ছে যে 14 টাকা বলছি, কিন্তু আপনি যদি হিসাব করেন ডলারে, হ্যাঁ এটা তো ধরেন এক বছরের আগে এই 14 টাকাটা 10 টাকা ছিল, কারণ আমাদের টাকার মান ওটা বেশি ছিল। তো এখন আমরা 14 টাকা বলে খুব ডেঞ্জারাস শোনায়, হ্যাঁ, কিন্তু 10 টাকা বললে তো ঠিক আছে, 10 টাকা 10 টাকার নিচে। তো দেখেন এই যে বিদ্যুতের দাম আমাদের যে বেড়ে গেছে, এটার একটা বিরাট কারণ হচ্ছে আমরা টাকায় বলি কথাবার্তা, সেন্সে ডলারে তো বাড়ে নাই অতখানি, ওই দাম কিন্তু বাড়ে নাই। এর মধ্যে যেটা হয়েছে যে জ্বালানি টালানি যেগুলো সংযোজন করতে হবে এটার সাথে, সেটার দামগুলাও কিছুটা বেড়েছে। তবে আমাদের বিদ্যুতের দাম বেশি হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে আমরা প্রচুর বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ব্যবহার করতে পারছি না, এগুলোর ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। আরেকটা হচ্ছে আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে এমনভাবে ডিপেন্ডেন্স করে ফেলেছি নিজেদেরকে, যে ওই সময় আমরা সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে যে এটা কমাবো, তার মধ্যে একটা নবায়নযোগ্য বিদ্যুৎ, সেটাও আমরা করতে পারিনি। তার মানে অনেকগুলো জিনিস আমাদেরকে প্ল্যান করে সুন্দরভাবে এগুলা নিয়ে আসতে হবে এটাকে ম্যানেজ করার জন্য। আমি সেটা লক্ষ্য করছি না যে এটা হচ্ছে। স্যার, আদানির প্রসঙ্গে আপনি একটু বলেছেন, তো আদানির সাথে এই চুক্তিটা নিয়ে যেটা গত শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, তো এগুলো নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে যে এখানে অনেক মানে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বেশ কিছু ইস্যু যাচ্ছে। আপনার স্যার অবজারভেশন কি এটা নিয়ে? আমি আদানি প্ল্যানটা যখন হয়েছিল তখন আমি এটা একটা নীতিগতভাবে এটার একটা সাপোর্ট দিয়েছিলাম। সেই নীতিগত ভাবটা কি? সেটা হচ্ছে আমরা যেটা বলি ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, যেরকম আমার এখন যে সমস্যা হচ্ছে গ্যাসের, হ্যাঁ, আমি কি বলছি, তাহলে কয়লা ব্যবহার করলে গ্যাস কম ব্যবহার হবে। আমি আদানিও যদি ব্যবহার করি তাহলেও আমার গ্যাস কম ব্যবহার হবে, তা নাহলে তো আমার গ্যাস থেকে হতো। তাহলে দেখেন এটা ডাইভার্সিফিকেশন, আমাদের ইন্ডাস্ট্রিকে কিন্তু সাহায্য করছে এই আদানির পাওয়ারটা। হ্যাঁ, কারণ আদানি পাওয়ারটা 1500 মেগাওয়াট আমি দেশে দিতে পারছি উইদাউট ইউজিং এনি দেশের জ্বালানি, রাইট? না তো গ্যাস ইউজ করতে হতো, কিংবা কয়লা, হ্যাঁ, কয়লা তো করছে ওখানে, ওইটা তো ওরা ইম্পোর্ট টিম্পোর্ট করে দিচ্ছে। এবং সব কিছু যদি বিবেচনা করে দেখি আমাদের দেশের জন্য ওইটা ঠিকই আছে, ভালো। কিন্তু চুক্তিটা প্রথমে কিভাবে হয়েছে এবং চুক্তির মধ্যে কি লেখা আছে, এগুলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমি বলছি নীতিগতভাবে এই জিনিসটা যে ইন্ডিয়া থেকে আসবে, আই এম সাপোর্টিভ। প্রথমত চুক্তিটা যেভাবে হয়েছে আমরা দেখেছি আদানির এরকম ধরনের আরেকটা ডিলে তাদের আন্তর্জাতিক অনেক ইয়েটিয়ে হয়েছে, ওই জায়গাটা একটু ভালো করে করে দেখা উচিত। হ্যাঁ, যে সেই ডিলে কোনো রকমের ব্যর্থ হয়, কোনো রকমের অনিয়ম হয়েছে, বাতিল করা যাবে না সভরেন গ্যারান্টি, এবং আপনার তো এটার ওই যে কোলের প্রাইস, এই ধরনের কিছু বিষয়, এটা হলো প্রথম জিনিসটা যেটা আমরা। সেকেন্ডটা হচ্ছে কোলের প্রাইস। এইখানে একটা শুভঙ্করের ফাঁক আছে, বড় ফাঁক। মানে যেই বেনিফিটটা আমরা এই পায়রা বিদ্যুৎ কেন্দ্র যেটা চাইনিজদের সাথে হয়েছে আমরা পাচ্ছি, সেটা ওরা দিচ্ছে না আমাদেরকে। দেখেন আপনি যদি অনেক কিছু কেনেন না, আপনাকে কমিশন দেয় না, রাইট? আপনাকে যে প্লেনের টিকিট যখন কেনে, আপনার ট্রাভেল এজেন্ট আপনাকে কমিশন দেয়, হ্যাঁ, কারণ ওইটা না দিলে অন্যদের সাথে কম্পিটিশনে এটা হবে। ঠিক কয়লা কেনার ব্যাপারেও এরকম একটা কমিশন আছে, লিখিতভাবে যেই কয়লার একটা দাম আছে তার থেকে কমে পাওয়া যায়, কিনতে সবাই জানে। এই যে কমিশনটা, এইটা আদানি ছাড়তে চাচ্ছে না। এইটা যদি তারা ছাড় দেয়, এইখানে যদি কমিয়ে দেয় এবং ক্যাপাসিটি চার্জের যদি দেয়, একবার কিছুদিন আগে আপনি জানেন, তখন আগের সরকারের সময় তারা একটা সুবিধা বাংলাদেশকে দিয়েছিল। তারা বলেছিল তোমাদের দেশে অন্য যতগুলো কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট আছে তার কোনোটার থেকে আমরা বেশি চার্জ করব না। 1 বছর ওই চুক্তিতে কাজ হয়েছে, কিন্তু যেই 1 বছরটা শেষ হলো ইতিমধ্যে ওই সরকারও ফল করলো, তারা ওটার থেকে সরে গেল। আমরা কিন্তু ওখানে আবার ফিরিয়ে আনতে পারি। তারাও যদি আসলে ব্যবসা করতে চায় বাংলাদেশে, তারাও আমি মনে করি রাজি হবে। তার মানে এই দেখেন, এই যে ট্রাম্প এখন আন্তর্জাতিকভাবে যেসব জিনিস করছেন, তাকে পাগলা মনে হতে হবে,
কিন্তু সে তার নিজের দেশের জন্য কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছে ওই পাগলামির মধ্যে। মাঝে মাঝে এগিয়ে যায় আবার ছাড় দেয়, এটা ফিশিং এর মতো। তা আমরা যদি সেটাই আদানির সাথে করতে পারি, আমি মনে করি একটা ভালো জায়গায় আসতে পারি। আমার কথা হচ্ছে, আমি যদি পায়রা থেকে যদি আমার 12 টাকা পড়ে, 12 টাকায় যদি আমাকে অন্য কেউ দেয়, বিদেশ থেকে দেয়, আমার তো সমস্যা নাই, সমস্যা হওয়ার কথা না। এই যেটা বললেন যে আমাদের গ্যাসটা তো তখন ইন্ডাস্ট্রিতে আমরা শিফট করতে পারবো, অ্যাবসলিউটলি করছি ইনফ্যাক্ট। কিন্তু তখন এটা যদি আমাকে বলে না এটা 14-15 টাকা, তখন অফকোর্স স্বাভাবিকভাবে জনগণের মনে একটা আসবে, তাহলে এর মধ্যে কিছু নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে। তো এগুলো হচ্ছে নেগোসিয়েশন, স্ট্রেংথ অফ দি পার্টিজ ইনভলভড, যেখান থেকে আমরা এটা আদায় করে আনতে পারি। অনেক কিছু আদায় করে আনতে হয়, এটা আদায় করে আনতে হবে। আমি মনে করি শেষ পর্যন্ত এটা আমরা আদায় করে আনতে পারবো, কারণ আদানির বিদ্যুৎটা আমাদের দরকার, আর আদানিরও এই বিদ্যুৎটা আমাদের কাছে বিক্রি করা দরকার। এই জাস্ট লাইক আপনি বুঝতে পারছেন তো ইউক্রেন রাশিয়ার মধ্যে, ওদেরও দরকার এদের দরকার। ট্রাম্প মাঝখান থেকে ঢুকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যাতে করে এটা হয়ে যায়। তো আমরাও এরকম ধরনের একটা নেগোসিয়েশন জিতলে আমাদের আদানি উইল বি ফাইন, থাকুক আমাদের আদানি দেশের বাইরে থেকে আসছে সিচুয়েশন, বাট এটা আলোচনা করতে হবে। এট দ্য মোমেন্ট ইট ইজ নট উইন উইন, বাট এটাকে উইন উইনে আনতে হবে, আনা যাবে। হ্যাঁ, তো সেটাই আমাদেরকে আমার দেখতে হবে। তারা এমনও যদি দেয় যে ঠিক আছে উইন্টারে তো আমাদের অতখানি বিদ্যুৎ লাগে না, তাহলে আমাদেরকে ওই 600 মেগাওয়াট আমরা কম নেব, রাইট? ঠিক না? তো 600 মেগাওয়াট কম নেব, ওখানকার ক্যাপাসিটি চার্জটা ধরো আমাদের অর্ধেক নিক। হ্যাঁ, এইরকম অনেক কিছু করা যায়। বাট আমাদের অনেকে দেশে মনে হচ্ছে ক্যাপাসিটি চার্জ একেবারে জিরো করে দেওয়া সবখানে, এই কথাটা এটা একটু অবাস্তব। আমাদের দেশে যেটা হয়, এমন একটা গোষ্ঠী আছে, তারা অনেক সময় সরকারকে এমন অবাস্তব জিনিসের চাপ দেয় যে সরকার তখন কিছুই করতে পারে না। হ্যাঁ, যে আমরা দেখেছি আগের সরকারকেও তারা যেরকম চাপ দিয়েছে, এই সরকারকেও সেরকম চাপ দিচ্ছে। হ্যাঁ, এই সরকারকেও সেরকম কাজ করতে দিচ্ছে না। মানে ক্যাপাসিটি চার্জটা তো এটা বাংলাদেশেই ইউনিক না, এটা তো ইউনিক না। হ্যাঁ, অনেক দেশেই আছে। অনেক লোকরা অ্যাকচুয়ালি ভুল করে কি, এই ইলেকট্রিসিটি মডেল বিক্রি করার মধ্যে অনেক রকম মডেলস আছে। তারা ওই যেগুলা নন ক্যাপাসিটি চার্জ এনার্জি মডেল আছে, সেই মডেলটা কিভাবে কাজ করে সেটাকে পুরোটা সম্পূর্ণ না দেখে না পড়ে ওইটাকে এখানে এনে এই কথাটা বলার চেষ্টা করছে। আপনি যখন ক্যাপাসিটি চার্জ বিহীন আপনি যদি কন্ট্রাক্টে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, যখন যদি 8টার সময় আপনি যদি বিদ্যুৎ তাদের কাছ থেকে নেন, আপনাকে ডাবল প্রাইসে নিতে হবে। কথা বুঝতে পেরেছে? তখন চুক্তিটা অন্যরকম হয়, যে আমি এরকম সময় নিলে এরকম দাম, এরকম সময় নিলে এরকম দাম। আরও অন্যান্য অনেক রকম মডেল আছে। অ্যাট দি এন্ড যে আপনাকে আপনার জন্য যে বিদ্যুৎটা করেছে, আপনাকে বিদ্যুৎ সাপ্লাই করছে, তারও তো এই বাঁচতে হবে, তাকেও তো প্রফিট করতে হবে। তা আমরা তো ওইটুক দেখবো না। ওইটুক দেখার পরে যদি আমরা দেখি ঠিক আছে, তা আমি আদানির ক্ষেত্রে ওই কথাটা বলছি, আপনি পুরো জিনিসটা দেখেন যে আদানি কোথায় মনে হচ্ছে তারা বেশি লাভ করছে। বেশি লাভ করলে ইভেন দেখেন আমেরিকার মতো দেশে, ইউকের মতো দেশে এই অয়েল কোম্পানিরা যখন প্রফিট করে, তখন ওই যেটা সুপার প্রফিট বলে, হ্যাঁ, সুপার প্রফিটের উপরে কিন্তু সরকার ট্যাক্স বসাতে পারে, বসায় দেয়, বলে তুমি এটা অতিরিক্ত প্রফিট করেছো, তুমি এখান থেকে আমাদেরকে 10% 20% প্রফিট দাও। দিয়েছে কিছুদিন আগেই আমাদের যে ছিল ব্রিটিশ সরকার ছিল, ইউকে সরকার, তারা নিয়েছে। এই তেলে যারা সাংঘাতিক রকম লাভ করেছিল, বিপি, শেল, এদের কাছ থেকে কিন্তু এটা আদায় করা হয়েছিল, করা হয়। বাট এইটা যেহেতু অন্য দেশে আমাদের জন্য একটু প্রবলেম, কিন্তু আমরা কিন্তু কখনোই এটা কিন্তু করি না। বাংলাদেশে কিন্তু এটা আনা উচিত, হ্যাঁ, যে ইউ মাস্ট মনিটর কোম্পানিজ, হ্যাঁ, এবং তারা যদি সুপার প্রফিট কোথায় করে ফেলে যদি দেখে, অ্যান্ড ইউ ট্যাক্স দ্যাট এজ এ সুপার রাইট স্যার। সেখানে অবশ্য যারা সুপারভাইজ করবে, মনিটর করবে, তাদের স্কেল অ্যান্ড ইন্টিগ্রিটি, সেগুলো বাংলাদেশের জন্য বড় একটা ব্যাপার। স্যার, এবারে আমরা দেখলাম যে যেটা বলছিলেন আপনি, যে এপ্রিলে তো পিক আপনার গরমের, এপ্রিল আর সেপ্টেম্বর। হ্যাঁ, তো সেখানে ধরেন যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা বলেছে যে এয়ার কন্ডিশন যদি 25 ডিগ্রিতে চালানো হয়, সেখানে একটা সেভ হতে পারে বা বেটার, তারা বলছে। এটা কি স্যার আপনি সেটা মনে করেন যে এয়ার কন্ডিশন এই টেম্পারেচারে চালালে কি হতে পারে এটার পজিটিভ ইম্প্যাক্ট? দেখেন, অনেকগুলো সাজেশন আমরা বলি না, একটা কথায়, প্রচলিত কথায়, যে বেড়ালের গলায় ঘন্টাটা পড়াবে কীরকম কে। এই সাজেশনটা, যেরকম বেড়ালের গলায় ঘন্টা পড়ানোটা খুবই ভালো সাজেশন, কিন্তু কে পড়াবে, এখানেও সেই কথাটা আসছে, কিভাবে এটাকে বাস্তবায়ন করা হবে সেটার ব্যাপারে তারা কিছু স্পষ্ট বলেননি। একটা কথা বলেছেন আমাদের উপদেষ্টা, যে আমরা
আমাদের এক একটা ফিডার যেখান থেকে বিদ্যুৎ যায়, হ্যাঁ, আমাদের একটা মেজারমেন্ট আছে যে এই ফিডারে সাধারণত এত যায়, গরম পড়েছে, যদি অতিরিক্ত বিদ্যুৎ যায় তাহলে আর কেন, ওটা নিশ্চয়ই তার এয়ার কন্ডিশনার বেশি চলছে, আমরা ওগুলো বন্ধ করে দেবো। হ্যাঁ, আমরা যে বাসায় বাসায় গিয়ে 25 হয়েছে নাকি দেখবো না, আমরা ওইভাবে করে করব। ওইটার কিছু ভালো দিক আছে, আবার কিছু মানে অনেক জায়গায় এটা হতে পারে অন্য কারণে এই জিনিসটা বেড়ে গেল, আপনি সেখানে তাদেরকে পেনালাইজ করবে। কিন্তু এটার যে পিছনে যে চিন্তাধারা আছে দ্যাট ইজ পারফেক্ট, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এরকম ধরনের জিনিস কিন্তু আগেও আমরা দেখেছি, আগের সরকারও এরকম ধরনের জিনিস করেছিল, কিন্তু সেটা হয়তো ওইভাবে বাস্তবায়নও হয়নি। তারাও বলেছিল না, বাস্তবায়ন হয়নি। বাট আমি যেটা শুনেছি, যেমনি ইন্ডিয়ায় নাকি কলকাতায় মমতা ব্যানার্জি নাকি অফিসে এসি অ্যালাউ করে না, উনি অনেক অফিসে এসি অ্যালাউ করে না। আমাদের সময়ও শুনেছিলাম যে বলেছে আপনারা শার্ট পরে আসেন, হাফ শার্ট পরে আসেন অফিসে, স্যুট পরে কেন আসবেন? হ্যাঁ, স্যুট পরে আসলেই তো আপনার এসি লাগছে, না তো লাগবে না। হ্যাঁ, তখন কথা হচ্ছে এটার একটা মাঝামাঝি জায়গা আছে, কিন্তু কথা হচ্ছে মাঝামাঝি জায়গায় গেলেও আপনাকে দুইটা জিনিস করতে হবে। ইউ হ্যাভ টু মনিটর, যেটা বলে ইমপ্লিমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েট, এই করে 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 আপনাকে এটাকে এমন একটা জায়গায় আনতে হবে যাতে এটার একটা সুফল আপনি পান। এটার সুফল অবশ্যই আপনি পাবেন যদি ঠিক মতো করে করেন। হ্যাঁ, তার কিন্তু কথা হচ্ছে এইভাবে মুখে বলে দিলাম আর হবে, আমার মনে হয় না। কিন্তু তাও যদি এটা যদি বারবার রিপিট করতে চায়, জনমনে যদি একটা আসে, সচেতনতা, যে এনার্জি এফিসিয়েন্সি, এই যে বিদ্যুৎ সাশ্রয় হয় আমি যদি টেম্পারেচারটা কমে রাখি, তাও একটা কাজে আসে। কিন্তু কতখানি হবে আই এম নট ভেরি শিওর যে এটা বাট গরম আসলে একটু বুঝতে পারবো ওইটা যদি আসলে ওনারা ইমপ্লিমেন্ট করে। একটা জিনিস দেখেন, ওনারা বড় বড় অফিসে, তারপরে গভর্নমেন্টের সব অফিসে, স্কুল টুল অন্য যেখানে যেখানে এগুলো আছে সেটা করতে পারে। জনগণের ব্যক্তিগত হোমসে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু যেগুলো ইনস্টিটিউশন, যেগুলো বড় বড় জায়গা আছে, মলসে তো করতে পারে, হ্যাঁ, মলসে তো করতে পারে। হ্যাঁ, না, এবং মানুষও তো স্যার সেটা হতে পারে যদি এদেরকে বোঝানো হয়, সচেতন করা হয়। এটা কি স্যার, যদি 25 ডিগ্রিতে এয়ার কন্ডিশন চলে, এটা কি যে ব্যবহারকারী তার কি বিদ্যুৎ বিলে একটু কমবে সে যদি 22-এর তুলনায়? অফকোর্স কমবে। তো এভাবে তো যদি মানুষকে আপনার জানানো হয়, আই থিঙ্ক যে মানুষও সেটা নিতে পারে ডেফিনেটলি। এবং সেই অর্থে এটা ভালো জিনিস, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। কিন্তু কার্যকরী কতখানি হবে, এর থেকে কতখানি সাশ্রয় হবে বলা ডিফিকাল্ট। আমার মনে এর থেকে ওই যে 8টার পরে যেটা দোকানগুলো বন্ধ করে দেওয়ার একটা কথা ছিল, ওইটা বোধহয় মোর এফেক্টিভ। আমরা যেটা দেখেছি এই মাসে সম্ভব না, কারণ এটা তো রমজান মাসে লোক ওই সময় শপিং করে। কিন্তু আমি মনে রমজানের পরে যদি অ্যাটলিস্ট 1-2 মাস বন্ধ রাখে, দোকানদাররাও মাইন্ড করবে না, কারণ যে ওদের তো সব বেচাকেনা হয়ে গেছে। হ্যাঁ, যে ওইখানে আমরা 8টার পরে যদি এটা, আমাদের দেখেন প্রবলেম হচ্ছে রাত 8টায় ইজ দ্য সবচেয়ে ডেঞ্জারাস টাইম বাংলাদেশ ইন টার্মস অফ লোড। ওই সময় আমাদের পিকটা হয়, এই যে আমরা বলি 18,000 মেগাওয়াট, 17,000 মেগাওয়াট, এটা কিন্তু ওই সময়টাই হয় 8টার সময়। কারণ আমরা সবাই বাসায় যাই, আমাদের টিভি অন করি, আমাদের কিন্তু ডোমেস্টিক ডিমান্ড অফ ইলেকট্রিসিটি প্রায় 57%, যদিও আর ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড মাত্র 27%। চিন্তা করেন, আমাদের মেইন বড় ডিমান্ডটাই বাংলাদেশে এখন ইলেকট্রিসিটি গ্রিড থেকে যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ডিমান্ড, গৃহস্থলীর ডিমান্ডটা। এর একটা কারণ আছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় 3,000 মেগাওয়াট ক্যাপটিভ জেনারেশন আছে। তো সবাই বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তো আমাদের গ্রিড থেকে নিচ্ছে না বিদ্যুৎ, তারা নিজস্ব বিদ্যুৎ নিজেরা গ্যাস থেকে তৈরি করছে। তো গ্রিডটা মেইনলি আমাদের দেশে কিন্তু ডোমেস্টিক সেক্টরকেই সার্ভ করছে। এবং এই 8টার সময় এটা পিক হয়, 8টার সময় পিক হয়। 8টার সময় আমরা যেটা বলি ডিমান্ড ম্যানেজমেন্ট করে কিন্তু সবচেয়ে বেশি লাভ আমাদের পাওয়ার কথা। আর দিনের যেটা পিক হয়, ওই পিকটা আমি রিনিউয়েবল এনার্জি দিয়ে ম্যানেজ করতে পারি। আরেকটা আমি এক্সাম্পল দিই আপনাকে হিসাব করে, যে আমরা এই পিক টাইমে আমরা কিন্তু তেল ভিত্তিক HFO যেটা বলি, ফার্নেস অয়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যবহার করছি। এক একটা ইউনিট এর দাম পড়ছে সরকারের 25 টাকা। 25 টাকা, আর সরকার কিন্তু 8 টাকা করে বিক্রি করছে, এবং অ্যাভারেজ করলে 12 টাকা পড়ে। মানে এই বিদ্যুৎগুলোর দাম 25 টাকা করে ওদেরকে দিতে হচ্ছে। আমি যদি দিনের বেলা রিনিউয়েবল এনার্জি, যেটা আমার 10 টাকা পড়ে বিদ্যুৎ, সোলার, আমি যদি যথেষ্ট প্রডিউস করতে পারি, এগুলো যদি ব্যাটারিতে ভরে দিই এবং রাত্রে ব্যবহার করি, তাও আমার 20 থেকে 25 টাকা পড়বে, 25 টাকার কম পড়বে। আচ্ছা, তাহলে আমরা করছি না কেন?
এই যে কথাটা যে আমি বললাম আমি করছি না কেন, হ্যাঁ এগুলা হচ্ছে ওই অনেকটা বলা যতখানি সোজ করা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ আমি তো দিনের বেলা যতটুকু সোলার করতে পারি অতটুকুই করি নাই, তাহলে এইটা তো আরো পরে। তাহলে আমরা দিনে 2-3 হাজার মেগাওয়াট সোলার করতে পারি, আরো 2-3 হাজার মেগাওয়াট সোলার আমরা দিনে করে আমরা এটাকে ব্যাটারিতে স্টোর করে ওই সময় ব্যবহার করতে পারি। আমি এইটাকে পুশ করছি, আমি আমাদের উপদেষ্টাকেও বলবো, আমি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকেও এটা বোঝাবার চেষ্টা করবো। তারা 1-2টা বোধহয় প্রজেক্ট খুব কম ছোট আকারে তারা পাইলট হিসাবে এটা দেখছে, তার মানে চিন্তাধারা যাচ্ছে, চিন্তা করছে। ইভেনচুয়ালি আমাদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি রিনিউয়েবল এনার্জির দামটা ফল করতে থাকে, তাহলে হয়তো আমরা একটা স্টেবল সিচুয়েশন আসবো, এখানে আমাদের এত এলএনজি এত কয়লা বিদেশ থেকে কিনতে হবে না। কিন্তু তার জন্য আমাদের খুব সিরিয়াসলি ভিগারাসলি রিনিউয়েবল এনার্জিটাকে প্রমোট করতে হবে, যেটা আমি দেখছেন না। স্যার, আমরা একদম আলোচনা শেষের দিকে। আপনার এই যে 50টা নতুন ড্রিল এগুলো করার আমরা সম্প্রতি রিপোর্ট দেখেছি, এবং নেক্সট ইয়ারের মধ্যে 150 mm CFD এটা আশা করছে সরকার যে আমাদের যোগ হবে নতুন গ্যাস। সো আপনার কাছে কি মনে হয় যে ইজ ইট পসিবল এই সময়ের মধ্যে এরকম হতে পারে? দেখেন, এটা মানে ওনারা যেসব কথাগুলো বলছে জনগণের মনে এমন একটা জিনিস সৃষ্টি করছে জানি একটা কি হতে যাচ্ছে। আমি যেটা বললাম আপনাকে, আমাদের সব কিছু যদি পারফেক্ট থাকে তাও আমাদের শর্টেজ হচ্ছে 1000 mm CFD, ঠিক আছে? তার মধ্যে এই 150 আর কতখানি আমাদেরকে স্বস্তি দিবে, ঠিক না? তার মানে ওইটা তো আমার লাগবেই। ওটা যদি না হয়, এই 150 যদি mm CFD ওনারা না করে, তাহলে আমাদের ওইদিকে 1900 যেটা বললাম ওটার থেকে আরো কমে যাবে। ওনাদের এই 150 দিয়ে এই 1900-তে ধরে রাখবে। হ্যাঁ, এইটা সম্ভব, এটা নট ডিফিকাল্ট, কিন্তু ওনারা যেই হারে যেই রেটে কাজ করছে, যেই হারে পয়সা আসছে এখানে, সেটা নট এনাফ। এখানেও যেরকম আমি রিনিউয়েবলের কথা যেটা বললাম, এইখানেও ওনাদেরকে অনেক অনেক বেশি সিরিয়াসনেস দেখাতে হবে। এটা যেটা করতে পারি, এখানে যদি সিরিয়াসনেস দেখায়, রিনিউয়েবল এনার্জি যেরকম আমরা লাভ পেতে পারি, এখানেও আমরা সেরকম লাভ পেতে পারি। এই লাভটা ওইটার মতোই, কারণ হচ্ছে যে আমার ইম্পোর্টেড এলএনজি কমে যাবে, আমার ডলারের উপরে চাপ কমবে। কতখানি আমরা পাবো এটা কিন্তু কেউ বলতে পারে না গ্যাসে। হ্যাঁ, অনেকে বলে অনেক পাবো, অনেক কিছু, এটা দিয়ে সব চলবে। আমি আবার সেই মতটাকে কমপ্লিটলি সাপোর্ট করি না। আমি বলছি আমরা এক্সপ্লোরেশনের পরে আমি জানবো। যেরকম ভোলা নিয়ে দেখেন অনেক কথা উঠেছে, ওকে, এটা বাড়াতে বাড়াতে একটা গ্রুপ এটাকে 5 TCF এ নিয়ে চলে গেছে, যদিও আসলে ওখানে আছে 0.5 TCF। হ্যাঁ, মানে আমরা যেটাকে মানে আমরা একদম নন রিজার্ভ, যেটা কমপ্লিটলি প্রুভেন রিজার্ভ যেটা বলি, ওইটা 1 TCF এরও কম, এবং ওখান থেকে কিন্তু অলরেডি প্রডিউস হচ্ছে। 1 TCF থেকে আমরা 200 mm CFD ম্যাক্সিমাম আমরা সাধারণত প্রডিউস করি, কিন্তু ওখানে কিন্তু 70 mm CFD প্রডিউস হচ্ছে, ওখানে ব্যবহার হচ্ছে। তাহলে ওখান থেকে আমি যদি পাইপলাইন করার যেটা বলা হচ্ছে, আমি আনতে পারলেও 130 আনতে পারবো। হ্যাঁ, যদি সত্যি ওইটা 5 mm CFD-র একটা ফিল্ড হয়, তাহলে হয়তো বেশি আনবো, 5 TCF এর ফিল্ড, তাহলে অনেক বেশি আনতে পারবো। হ্যাঁ, কিন্তু এটা তো ফিউচারের কথা, এটা তো আননোনের কথা, ওটা তো প্রমাণ করতে হবে। এবং সবকিছু যাই বলি না কেন, এটা 5 বছরের ব্যাপার। আপনি যেটা বললেন আমাদের 150 mm CFD, ওটা আমাদেরকে পেতেই হবে। আপনি বললেন সম্ভব কিনা, এটাকে সম্ভব করতেই হবে। ওইটা যদি সম্ভব না হয়, তাহলে আমাদের এই সিচুয়েশনটা আরো খারাপ হবে। রাইট স্যার, আলোচনা একদম শেষের দিকে। আমার লাস্ট কোশ্চেন, আপনার এই যে অভিজ্ঞতা এবং আপনি ইন্ডাস্ট্রির সঙ্গে বিভিন্নভাবেই কাজ করছেন, পরামর্শ, এই যে আমাদের যে শিল্প কলকারখানা, এই যে আমাদের যে সামনে আসলে এনার্জির সাপ্লাই শর্টেজ, আপনার আসলে সামনে কি হবে সেটাও অনেক সময় সার্টেইন না। তো এই যে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানায় আসলে তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনি যেটা শুরুতে বলছিলেন যে তাদেরও এক ধরনের পরিকল্পনা থাকা উচিত, যেদিন থেকে বাংলাদেশ এলএনজি আনা শুরু করলো। সো এই যে সেগুলো তো আরও, তারপর আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এলএনজির প্রাইস শুট আপ করলো। তো এইরকম তো এটা তো বাংলাদেশের হাতে না, আমরা যেহেতু অনেকটা আমদানি নির্ভর হয়েছি, সো বাংলাদেশের হাতে নাই। তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে আসলে শিল্প কলকারখানার তাদের কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত তাদের
বাঁচার স্বার্থেই? ধন্যবাদ। আমি এই ব্যাপারে অনেক দিন অনেক কিছু লিখেছি। আমি একটা এক্সাম্পল দিয়ে আরম্ভ করি, সেটা হচ্ছে ইন্ডিয়ায় ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব ভালো আকারের হয়েছে। আপনি কয়টা জায়গায় আপনি ইন্ডিয়ায় পাইপড গ্যাস পান? কয়টা জায়গায় পান? ইন্ডিয়ার গ্যাস কনজাম্পশন কত? তাহলে ইন্ডাস্ট্রিরা কি ব্যবহার করে ইন্ডিয়ায়? বেশিরভাগ ব্যবহার করে কয়লা। এমনও ইন্ডাস্ট্রি আছে ইন্ডিয়া যারা কাঠ ব্যবহার করে, এবং এমন প্রসেস আছে যেখানে আপনি কয়লাকে গ্যাসিফাই বলি, আপনি গ্যাসিফাই করে আপনি গ্যাস পেতে পারেন। সেই গ্যাস দিয়ে আপনি এই গ্যাসের কাজ চালাতে পারেন। অনেক জায়গায় ডিজেল, অনেক জায়গায় এলপিজি, হ্যাঁ, যেখানে যেইটা সুবিধাজনক তারা সেইভাবে ইন্ডাস্ট্রি গ্রো করেছে। কেন গ্রো করেছে? তাদের করতে হচ্ছে, আর তো কোনো উপায় নাই। দে ক্যানট থিঙ্ক। তোদের তো বাংলাদেশের মতো পাইপ গ্যাস নাই তো। পাইপ গ্যাস নেই, এত গ্যাসও নাই। তাদের টোটাল গ্যাসটা আমাদের গ্যাসের সমান, আর তারা আমাদের থেকে 10 গুণ বড়। এখন তারা ইম্পোর্ট করছে, বাট এলএনজি যদি ইম্পোর্ট করে তাদের জন্য যতখানি এটা বোঝা আমাদের জন্য, কারণ এটা তো আন্তর্জাতিক একটা দাম। আগে তারা কম পেয়েছে এলএনজি ইম্পোর্ট, এখন তো একই দামে তাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। তাহলে তাদের ইন্ডাস্ট্রি যেটা বলে, তারা ম্যাচিওর ভাবে গ্রো করেছে। কিভাবে ম্যাচিওর ভাবে গ্রো করেছে? তারা জানে যে জ্বালানির দাম এইটাই, আর জ্বালানি আমাকে এইভাবেই ম্যানেজ করতে হবে, তারা ওইভাবে করেছে। আমাদের এই ইন্ডাস্ট্রিজদেরকে ওখান থেকে শিক্ষা নিতে হবে, ভুলে যেতে হবে যে এনার্জি ক্যান বি চিপ অর ইজ চিপ। এই এতদিন তারা চিপ গ্যাস ভোগ করেছে, এটা থেকে সরে যেতে হবে। আমাদের নিজস্ব গ্যাস পেলেও আমাদের এমন গ্যাস কিছু পাবে না যাতে করে তাদের পুরা এই পরিবর্তন চলে যাবে এবং পরিবর্তন হিসাবে। তা আমি মনে করি এখন থেকেই তাদেরকে এই চিন্তা ভাবনা করা উচিত যে তাদের যদি ইন্ডাস্ট্রি চালাতে হয়, আমরা পাবো গ্যাস, আমরা কিছু পাবো, আমাদের হয়তো দাম বেশি হবে, বাট আমি যদি আমার ইন্ডাস্ট্রিকে শুধু ইলেকট্রিসিটিতেই চালাই, আমার ইন্ডাস্ট্রি যদি আমি শুধু, অনেক ইন্ডাস্ট্রি আছে ইন্ডিয়া শুধু ইলেকট্রিসিটি চলে, আমি আর অল্প একটু যেটা স্টিম লাগে তারা কাঠ যেখানে যা পায় তারা ব্যবহার করে, যতখানি সম্ভব তারা গ্যাস। আরেকটা জিনিস দেখেন, আমাদের ইন্ডাস্ট্রি তো গ্যাস দিয়ে নিজেরা বিদ্যুৎ তৈরি করে। ইন্ডিয়াকে এটা সম্ভব, এটাকে কোনো চিন্তাই করা যায় না। ওটা তো গ্রিড থেকে নেয়, সবাই গ্রিড থেকে নেয়। তবে এখানে তারা বলে যে আমাদের গ্রিডটা অত্যন্ত আনরিলায়েবল। এখানে সরকারের একটা আছে যে গ্রিডটাকে যদি সাংঘাতিকভাবে রিলায়েবল করে ফেলে, তাহলে কিন্তু এইসব বিদ্যুৎ সাপ্লাই 3000 মেগাওয়াট ক্যাপটিভ, সেটা তো আসলে হতো না। দায়িত্ব তাদের, সরকারের দায়িত্ব। তখন ইন্ডাস্ট্রি হবে কি হবে না বলবো আমরা, সরকারে বিদ্যুৎ দিতে পারছে কি পারছে না। কিন্তু আমরা তো এখানে বলি বিদ্যুৎও দিতে হবে, গ্যাসও দিতে হবে বিদ্যুৎ তৈরি করার জন্য ওইখানে, এবং সেটার একটা ভর্তুকি মূল্য দিতে হবে। কিন্তু এখন তারা অবশ্য অনেক হাই প্রাইসে দিচ্ছে, ওটা আর নাই। তারপরে তো বুঝতে পারছেন যে সব কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা করে আমি মনে করি এগুলো একটা অলমোস্ট একটা কমিশনের মতো একটা বাংলাদেশের দরকার। কারণ আমরা তো আটকে গেছি, আমরা তো আমরা তো আর এনার্জি সাপ্লাইটা করতে পারছি না ঠিক মতো, হ্যাঁ, যে যাতে আমাদের সবাই যেন স্বাচ্ছন্দ্যে এনার্জি ভোগ করতে পারে। এবং এই যে উত্তরণ সামনে আসলে ওয়ে আউট, সেগুলো এক্স্যাক্টলি গ্যাসের ব্যাপারে আমি একটা কথা বলি, গ্যাসের ব্যাপারে যেটা করতে হবে, আমাদের চোখ বন্ধ করে এক্সপ্লোরেশন করে যেতে হবে, চোখ বন্ধ করে, যত টাকা লাগে যা লাগে, কতদূর পর্যন্ত যাব আমরা, যেই পয়েন্টে এসে মোটামুটি সবাই দেশে আমরা কনভিন্সড হব আর টাকা খরচা করে লাভ নাই, আর গ্যাস পাবো না। কিন্তু এখনও তো আমরা সবাই জানি কনভিন্স আমরা গ্যাস পাবো, কত পাবো জানি না, কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে। তা আমরা যদি ঠিকভাবে চালিয়ে যেতে পারতাম, এই যে আমরা 2800 MMSCFD পর্যন্ত রিচ করেছিলাম, হ্যাঁ, ওইখানে আমরা অ্যাটলিস্ট 10 বছর বিচরণ করতে পারতাম। এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্ল্যাটোটা মেনটেন করতে পারতাম। তাহলে আমরা এখন 1900 নেমে গেছি, তা আমরা আরও বেশি 900 MMSCFD প্রডিউস করতে পারতাম আমাদের নিজস্ব ফিল্ড থেকে, এবং এইটাকে আমরা যদি কমে বাড়ে আমরা ধরে রাখতে পারতাম ফর 10 ইয়ার্স। তারপরে অবশ্যই বাংলাদেশের অত গ্যাস নাই কোনো অবস্থাতে যে আমাদেরকে এলএনজিতে যেতে হবে না। আর আমরা এলএনজিতে যাবোই বা কেন? আমাদের ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়াতে অনেক জায়গায় এলএনজি নাই। আর একটা জিনিস ইন্ডিয়া নাই, সেটা হচ্ছে গ্রিড। আমাদের মধ্যে এরকম গ্রিড নাই। সব জায়গায় আমরা রাজশাহীতে, দেশে গ্যাস নাই, আমরা রাজশাহীতে পাঠিয়ে দিচ্ছি, রংপুরে পাঠিয়ে দিচ্ছি। একসময় আমরা ভেবেছিলাম আমাদের গ্যাস অতখানি আছে, সবখানেই আমাদের গ্যাসের দেয়া একটা প্রয়োজনীয়তা আছে, হ্যাঁ, সমতা আনার জন্য। কিন্তু এখন তো আর ওইটা নাই, ওই বাস্তবতা চলে গেছে। রাইট। সো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রাইট। দর্শক, আমরা আলোচনা করলাম স্যারের সঙ্গে, বিস্তারিতই করার চেষ্টা করেছি। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।